পশ্চিমবঙ্গে অলিখিত জরুরি অবস্থা চলছে। কথার কথা বলছি না, চড়িয়ে বলছি না, সত্যি একেবারে কঠোর বাস্তব। আপনি যেই হন, আপনি যদি কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল করেন তাহলে তো কথাই নেই, মানে তৃণমূল কংগ্রেস বাদ দিলে আপনি বিজেপি, সিপিএম, কংগ্রেস, এসইউসিআই, আপনি যে কোনো রাজনৈতিক দল করুন, আপনি তৃণমূলের বিরুদ্ধে পথে নামবেন, এ রাজ্যের সরকারের কোনো নীতির বিরুদ্ধে পথে নামবেন, আপনার প্রতিবাদটা যত সঙ্গত কারণেই হোক না কেন নিশ্চিতভাবে আপনাকে টানা, হ্যাচড়া, হেনস্থা সবটা করা হবে। এবং বিনা বিচারে বা বিচারের সময়, বিচারের আগে যত সংখ্যক, যত বেশি করে, যত কঠিন ধারা দিয়ে আপনাকে সব থেকে বেশি দিন জেলে রাখা যায় তার ব্যবস্থা করা হবে। নওশাদের কথা মনে আছে নিশ্চয়ই, নওশাদ সিদ্দিকী, আইএসএফ। আর যদি আপনি তৃণমূল কংগ্রেস করেন তাহলে একটা অদ্ভুত দৃশ্য আছে। কলকাতার রাস্তায় নিজের সরকারের স্বাস্থ্য দপ্তর আর পুলিশ দপ্তর মিলে যে ধর্ষণ এবং খুনটাকে কার্যত ধামাচাপা দিয়েছে, আর তারপরে আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে দাঁড়িয়ে থেকে তাণ্ডব করিয়ে প্রমাণ লোপাটের জন্য সর্বোচ্চ হামলা করিয়েছে, সেই সরকারের বিরুদ্ধে বিচার চাই, বিচার চাই বলে মমতা বন্দ্যোপাধ্যায় যদি রাস্তায় হাঁটেন তাহলে তিনি প্রতিবাদ করছেন বলে তার পুলিশ কোনো পারমিশনের তোয়াক্কা পর্যন্ত করবে না। অথচ ওই একই ঘটনার প্রতিবাদে আপনি যদি রাস্তায় নামেন, সকাল থেকে আপনি এসইউসিআই হন, আপনি এসএফআই, ডিওয়াইএফআই, সিপিএম হন, আপনি দুপুরের বিজেপি বা বিকেলের বিজেপি হন, আপনাকে পুলিশ টেনে হিঁচড়ে সরিয়ে তো নেবেই। এবং আমি আবারও বলছি মিলিয়ে নেবেন অতীতের অভিজ্ঞতার সঙ্গে, যত কঠিন ধারা দিয়ে সম্ভব অথবা বিচারের সময় যত কঠিনভাবে আপিল করে সম্ভব আপনাকে সব থেকে বেশি দিন জেলে আটকে রাখার চেষ্টা করবে। জরুরি অবস্থা ছাড়া এগুলো সম্ভব নয়। সব জরুরি অবস্থা জারি করতে হয় না, কিছু কিছু অলিখিতভাবেও করা যায়। যেমন ৭৫ সালে রাজ্যের গোটা দেশের সঙ্গে জরুরি অবস্থা জারি হয়েছিল জুন মাসে ২৬ তারিখ, কিন্তু আমরা সবাই জানি ৭২-এর নির্বাচন থেকেই, মানে ওই রিগিংয়ের নির্বাচন থেকে এ রাজ্যে কার্যত জরুরি অবস্থা চালু হয়ে গিয়েছিল। তাই ঠিক সেই জরুরি অবস্থাটাই, মানে ওই অলিখিত জরুরি অবস্থাটাই ঠিক নিজের গুরুর মতো সিদ্ধার্থ শঙ্কর রায়ের মানসকন্যা পশ্চিমবঙ্গে চালু করেছেন। দেশে চালু হওয়ার দরকার নেই, রাজ্যে বলে কয়ে চালু করার দরকার নেই, কিন্তু এই চালু হওয়া জরুরি অবস্থায় একটা জিনিসের গ্যারেন্টি আছে। কিসের জানেন? আপনার ঘরের মা, বোনের, মেয়ের ইজ্জত বলে কিছু থাকবে না, এটা গ্যারেন্টেড। আর তারপরে প্রাণের দাম বলে কিছু থাকবে না যদি আপনি তৃণমূল না হন। এমনকি তৃণমূল হলেও দাম থাকবে কিনা সন্দেহ আছে। আপনি কোন গোষ্ঠীর সঙ্গে আছেন সেটার উপর নির্ভর করবে আপনি বাঁচবেন না মরবেন। আপনি কি এ গ্যারেন্টি নিয়ে জীবনে বাঁচতে চান? আপনি যে চান না, আপনারা যে চান না, আপনাদের সর্বোচ্চ চেষ্টা করে আপনারা সেটা দেখিয়েছেন। মধ্যরাতে রাজপথের দখল নেওয়ার জন্য যেভাবে এ বাংলার মায়েরা, বোনেরা রাস্তায় নেমেছেন এবং তাদেরকে সাহায্য করবার জন্য, তাদের পাশে থাকার জন্য, অন্তত সাক্ষী হয়ে থাকবার জন্য যেভাবে পুরুষরা দুহাত বাড়িয়ে দিয়েছেন, তাতে এটা স্পষ্ট সাধারণ মানুষ দলীয় পতাকার বাইরে জরুরি অবস্থাটা বুঝতে পেরেছেন। কিন্তু যাদের বোঝা সব থেকে জরুরি দরকার, যারা আন্দোলন করেন, রাজপথে থাকেন, কোনো না কোনো পতাকার রং নিয়ে থাকেন এবং সেই পতাকা কোনো না কোনো সময়, কোনো না কোনো রাজ্যে শেষমেশ শাসন ক্ষমতা হাতে তুলে নেয়, এক শাসককে সরিয়ে আরেক শাসক আসে, তারা কি বুঝতে পেরেছেন কিছু কিছু সময় পতাকার রঙের থেকে মানুষের চোখের জল, তার রং না থাকলেও সেটা অনেক বেশি দামি। বুঝতে পারছেন কি? কেন বলছি জরুরি অবস্থার কথা, কেন বলছি আজকের পরিস্থিতির কথা? আপনাদের কাছে একটা ছোট্ট প্রমাণ সবুজ স্বরূপ তুলে রাখছি আজকের প্রতিবেদন, তারপর আসছি বিতর্কে। অরাজকতা কাকে বলে তার চরম উদাহরণ পুলিশ প্রশাসনের চূড়ান্ত ব্যর্থতারও।
পুলিশের কাছে খবর ছিল না এত বড় মত জমা হচ্ছে ঠিক আছে আপনাদের ইন্টেলিজেন্স ফেলিওর না এটা You can call it intelligence failure if you say so. Sir, are you a paying commissioner? Sir, are you a paying commissioner? এ রাজ্যের পুলিশ যে তৃণমূল আর মমতা ছাড়া আর কাউকে সুরক্ষা দেবে না স্পষ্ট স্পষ্ট আদালতের পর্যবেক্ষণ। ক্ষুব্ধ বিচারপতির মন্তব্য, প্রয়োজনে হাসপাতাল বন্ধ করার নির্দেশ দেওয়া হবে। আজকে মাননীয় প্রধান বিচারপতি যেসব মন্তব্য করেছেন এই মন্তব্যটা যে কোনো সাধারণ বোধবুদ্ধি সম্পন্ন মানুষ করবে। রাজ্যের পুলিশ কমিশনার অদ্ভুত যুক্তি দিয়েছিলেন যে হ্যাঁ আমাদের কাছে খবর ছিল কিন্তু আমরা লোক লস্কর নেই বলে আমরা কিছু করতে পারিনি, কেন কলকাতায় 50টি জায়গায় বিক্ষোভ হচ্ছে। এই যদি পুলিশ কমিশনের বিবৃতি হয় তাহলে তো আমাদের ধরে নিতেই হবে যে পুলিশ কমিশনার এই আন্দোলনকে ভাঙার জন্য এবং গুন্ডাদের খানিকটা রাস্তা করে দিয়েছে। সমাজ বিরোধীদের দখলে চলে যায় আস্ত একটা হাসপাতাল। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে পুলিশ, অথচ প্রতিবাদে ব্যারিকেড ধরপা করে পুলিশের সে কি ব্যস্ততা। পশ্চিমবঙ্গে যেন অলিখিত জরুরি অবস্থা জারি। রাজ্যের মানুষের প্রাণ মন বাঁচাতে সবার একজোট হওয়া জরুরি। মানুষ একজোট হচ্ছে না, পতাকা ছাড়া নামছে না। মায়েরা তারা উই ওয়ান্ট জাস্টিস বলে এই মুহূর্তে তারা স্লোগান দিচ্ছেন। কোনো রাজনৈতিক রং নয়, কোনো দল নয়, কোনো পতাকা নয়, মানুষ রাস্তায় নেমে আসছে। এই আলোতেই শেষ পর্যন্ত বিচারের শেষ প্রান্ত পর্যন্ত পথটা দেখা যাচ্ছে। নাগরিকেরা পাচ্ছেন পতাকা ছাড়া নামতে, পতাকাধারীরা কিসের হিসেব করছেন? আর কত অভয়ার ইজ্জত গেলে পতাকার লড়াই ছেড়ে জনতার লড়াই লড়বেন নেতারা? রিপাবলিক বাংলা। এ রাজ্যের মুখ্যমন্ত্রী এটা ঘটনা যে ভারতের পতাকা হাতে নিয়ে কেউ রাস্তায় নামলো তার মধ্যে বিজেপি বা কোনো একটা দলকে খুঁজে পান, ছেড়ে দিন তার কথা। তার অভিপ্রায় ভালো না সেটা সবাই বুঝে গিয়েছে। তার অভিপ্রায় ধর্ষকদের আড়াল করা সবাই জেনে গিয়েছে। তার অভিপ্রায় মেডিকেল কলেজে যারা হামলা চালায় তাদেরকে সহানুভূতির সঙ্গে দেখা এবং তাদেরকে পারলে ধামাচাপা দিয়ে লুকিয়ে রাখা সবাই জেনে গিয়েছে। কিন্তু প্রশ্ন তাদেরকে নিয়ে যারা এখনো পর্যন্ত এই সাহসটা দেখাতে পারছেন না যে দলীয় পতাকার বাইরে বেরোবেন। আমার স্পষ্ট জিজ্ঞাসা তাদের কাছে আজকে বারবার জিজ্ঞাসা করব, তারা পতাকা না মানুষের মান কোনটাকে বেশি দামি বলে মনে করেন? তাই আমার আজকের প্রথম প্রশ্ন, আমার আজকের অগ্নিবাণী, অভয়াদের প্রাণ না পতাকার মান, কোনটা বড়? জরুরি অবস্থার পর কি ঘটেছিল গোটা দেশে আমরা জানি। জরুরি অবস্থা যখন চলছে অলোকিতভাবে এই বাংলায়, তখন কি ঘটা উচিত বলে মনে করছেন এই বাংলার রাজনীতিকরা? অন্তত 3টি রাজনৈতিক দলের প্রতিনিধি আমার সঙ্গে রয়েছেন যারা আজকে কোনো না কোনোভাবে কিছু না কিছু উপায়ে পথে ছিলেন। আগামী কয়েকদিনও থাকবেন, তাদের সে কর্মসূচি রয়েছে। আমি তাদেরকে একে একে পরিচয় করি দিই। আমার বাদিক থেকে রয়েছেন ডক্টর শুভঙ্কর চট্টোপাধ্যায়, ডক্টর অর্থাৎ ডাক্তার, তিনি চিকিৎসক, আরজিকর মেডিকেল কলেজেরই প্রাক্তনী এবং এই মুহূর্তে এসইউসিআই রাজ্য কমিটির সদস্য। আমার সঙ্গে রয়েছেন কলতান দাশগুপ্ত, সিপিআইএমের নেতা, এবং কলতানরা আরজিকরের যেদিনকে এই ভাঙচুরটা চলে, ভয়ঙ্কর ভাঙচুর, সেদিনকে তাদের সংগঠনের পতাকা অর্থাৎ তাদের দলের গণসংগঠনের পতাকা দেখা গিয়েছিল। এটা নিয়ে মুখ্যমন্ত্রী ইতিমধ্যেই যা বলার বলেছেন। কলতান সেদিনকে নিজেও আরজিকর হাসপাতালের সামনে 11:30টার সময় রাত্রিবেলা যে নাগরিক জমায়েত ছিল তাতে উপস্থিত ছিলেন। সজল ঘোষ আমার সঙ্গে রয়েছেন। ইতিমধ্যেই তার পিতার দুঃখজনক প্রয়াণ ঘটেছে এবং তার মধ্যেই তিনি
এখনও পর্যন্ত শ্রাদ্ধাদি কাজ সম্পন্ন হয়নি, কিন্তু তার মধ্যেও তিনি এই রাজনীতির এই পরিস্থিতির মধ্যে তিনি তার প্রত্যেক দিনের অন্যান্য কাজের সঙ্গে রাজনীতিতে অংশগ্রহণ করছেন। আমার ডান দিকে যারা রয়েছেন তারা কেউ সরাসরি রাজনীতির মানুষ নন। আমার সঙ্গে রয়েছে অভিনেতা অরিত্র দত্ত বণিক, আমার সঙ্গে রয়েছেন বর্ষিয়ান সাংবাদিক নির্মাল্য মুখোপাধ্যায় এবং রয়েছেন অধ্যাপক ঝন্টু বড়াই। আমি শুরু করব অরিত্র আপনার কাছ থেকে, কারণ আপনাদের দিক থেকে আগে শোনা দরকার। আমার প্রশ্ন, অভয়াদের প্রাণ না পতাকার মান, কোনটা বড়? অরিত্র, একজন নাগরিক হিসেবে আপনার কি মনে হয়? রাজনৈতিক দলগুলো প্রত্যেকে নিজের নিজের মতো করে কর্মসূচির ডাক দিচ্ছে। এসইউসিআই আজকে ধর্মঘটের ডাক দিয়েছিল, কলতানরা গতকাল থেকে পথে থাকার চেষ্টা করছেন, নামলেই পুলিশ অ্যারেস্ট করছে। সজলবাবুদের সঙ্গে তো আজকে সারাদিন ধুন্ধুমার চলেছে শুভঙ্কর বাবুদের দলের সঙ্গে। কিন্তু আমি বলছি পতাকা গুটিয়ে একসাথে ডাক দেওয়ার সময় কিনা? দেখুন, সাধারণ মানুষ হিসেবে আমার যেটা মনে হয় যে আমরা এখন যে পরিস্থিতির মধ্যে দাঁড়িয়ে আছি সেখানে এই ভোটের ইস্তেহার বা রাজনৈতিক পতাকার যে তুল্যমূল্য বিচার তার থেকে অনেক বেশি প্রয়োজনীয় এই মৃত ছাত্রীর জাস্টিস দেওয়া এবং এটা এনশিওর করা যে পথে ঘাটে সরকারি অথবা বেসরকারি কর্মক্ষেত্রে কোথাও কোনো মহিলা যেন আগামী দিন এইরকম কোনো রকম শ্লীলতাহানি বা এই রকম অসম্মানজনক পরিস্থিতির বা এরকম ভয়ানক পরিণতির শিকার না হন, সেইটা এনশিওর করাটাই আমাদের এই মুহূর্তে সবথেকে বড় এবং গুরুত্বপূর্ণ দাবি। কিন্তু আনফর্চুনেটলি আমাদের এখানে রাজনৈতিক সংগঠনগুলির এই মুহূর্তে যে এক্সিস্টিং সিচুয়েশান সেখানে তারা প্রত্যেকটা জিনিসকেই টস করবার সময় একবার ভোটের ভ্যালুয়েশনের অঙ্কে টস করছেন। এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আপনি যদি দেখেন যে রাত দখলের যে প্রোগ্রামটা ছিল তারপর থেকে গ্র্যাজুয়ালি আমরা যখন দুটো দিন পার করে আজকে আপনার চ্যানেলে বসে আছি, এখানে কোথাও গিয়ে সেই জাস্টিসের কণ্ঠ যেন মানুষের মন থেকে মুছে গিয়ে রিজাইন মমতা ট্যাগলাইনটা অনেক বেশি হাইলাইটেড হয়ে আসছে। উই ওয়ান্ট জাস্টিসের থেকে এখন বেশি ইম্পর্টেন্ট হয়ে গেছে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন নাকি অন্য কোনো দল কোনো জায়গায় যাবেন, প্রশাসন কি করবে। কিন্তু আস্তে আস্তে এই যে আমরা ডাইভার্টেড হয়ে যাচ্ছে, আমাদের মোদ্দা যে উদ্দেশ্যটা ছিল যে জাস্টিস প্রোভাইড করা। এখানে আমার একটা প্রশ্ন আছে নাগরিক হিসেবে। কেউ যদি পদত্যাগ করেন কাউকে দায়িত্ব নিতেই হবে। মাৎসন্যায় তো সম্ভব না, অরাজকতাও সম্ভব না, সেটাই যাচ্ছি না। কিন্তু যখন জরুরি অবস্থা জারি হয়েছিল দেশে, তাতে যা হয়েছিল তখন গোটা দেশের মানুষের একটাই ক্রাই ছিল, ইন্দিরা গদি ছাড়ে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ যদি কেউ দাবি করে থাকেন, আমি সাংবাদিক হিসেবে পক্ষ নিয়ে বলছি, এই স্বৈরতন্ত্রের যদি কেউ অবসান চেয়ে থাকেন এবং তার মূল পাণ্ডা যিনি তার যদি অবসান চেয়ে থাকেন, তার রাজনৈতিক শাসনের যদি অবসান চেয়ে থাকেন, তাতে তো কোনো ভুল নেই। না দেখুন, কিন্তু সেটা পতাকা ফেলে করা যায় কিনা? না, অবশ্যই করা যায় এবং পতাকা নিয়েও যদি করেন তাতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু একটা অচলাবস্থার মধ্যে আপনি আরও একটা অচলাবস্থা ঢুকিয়ে দিলে সেটা খুব বিপজ্জনক। আজকে ইন্দিরা গান্ধীকে নিয়ে যে পরিস্থিতি তৈরি হয়েছিল এবং তাতে যে সামাজিক অবক্ষয়ের মধ্যে দিয়ে আমাদের কয়েকটা বছর যেতে হয়েছিল সেই ইতিহাসটা আমরা দেখেছি। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা আগে যদি এটা এনশিওর না করি যে তদন্তটা সঠিকভাবে, আমি ধরে নিলাম যে কালকে মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করলেন এবং একটা রাজনৈতিক অচলাবস্থা বাংলায় তৈরি। আপনি ভালো করে হিসেব করে দেখুন যে সেই হিসাবে আবার নির্বাচন হবে, নির্বাচন কমিশন ইন্টারভেন করবে কি রাষ্ট্রপতি শাসন হবে, সেখানে যে একটা গণতান্ত্রিক একটা রিসেট হয়ে যাবে বা একটা ডিস্টেবিলাইজ হয়ে যাবে, সেইখান থেকে আমাদের এন্টায়ার যে প্রসেস ইনভেস্টিগেশনটা হ্যাম্পার হবে, সেখানে একটা জনরোষ তৈরি হবে, আবার ভাঙচুর হবে, মারামারি হবে। তাতে করে আমাদের প্রাথমিক যে মূল লক্ষ্যটা ছিল যে জাস্টিস প্রোভাইড করা এই ভিকটিমকে, আমরা সেইখান থেকে কিন্তু অনেকটা দূরে চলে যাচ্ছি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রশাসনিকভাবে ব্যর্থ হন, তাকে যদি পদত্যাগ করতে হয় সেটা নিশ্চয়ই কোনো রাজনৈতিক সংগঠন করতে পারেন, সাধারণ মানুষও করতে পারেন, সেটা নিয়ে আমার প্রশ্নটা নয়। কিন্তু প্রশ্নটা হচ্ছে এই মুহূর্তে যদি একজন প্রশাসনিক প্রধান পদত্যাগ করেন, আমরা আমাদের প্রতিবেশী দেশে কিন্তু এই চিত্র দেখছি যে একটা প্রশাসনিক প্রধান যদি পদত্যাগ করেন এবং তার যদি বিকল্প ইমিডিয়েটলি আমার কাছে রেডি না থাকে, তখন আমাদের প্রাইমারি ইন্টেনশন জাস্টিস দেওয়া, ইনভেস্টিগেশনটা তাড়াতাড়ি করে করা এবং পুরো বিষয়টা কিন্তু ফোকাস পয়েন্টটা তখন আবার সেই ঘুরে ফিরে ইলেকশনে চলে যাবে। তাই আমার একটাই কনক্লুডিং রিমার্ক এবং অনুরোধ প্রত্যেক দলের কাছে যে রাজনৈতিক বিরোধিতা, গণতান্ত্রিক বিরোধিতা, ভোট এগুলো সবই থাকবে, কিন্তু ভোটের বাইরে বেরিয়ে সমাজের যে বৃহত্তর ইম্প্যাক্টটা প্রত্যেকটা পদক্ষেপে, আপনারা হয়তো এখন কেউ বিধানসভা ইলেকশন নিয়ে ভাবছেন কিংবা আপকামিং অন্য কোনো ইলেকশন নিয়ে ভাবছেন, কিন্তু এর বাইরে বেরিয়ে আপনারা সমাজে যদি বৃহত্তর ইম্প্যাক্টটা দেখেন যে মানুষের মধ্যে এখনও কতটা হিংসা থাকতে পারে, আরজিকরের মতো একটা এত বড় হিনাস ক্রাইম হয়ে যাওয়ার পরে সেখানে অবরোধ করা হচ্ছে এবং অবরোধের মঞ্চেও ঢুকে লোকজন ভাঙচুর করছে, সেখানে মানুষকে টিয়ার গ্যাস ছোড়া হচ্ছে, গুলি করতে হচ্ছে, এই যে চিত্রটা, তার মানে কিন্তু আমাদের ওভারঅল সিস্টেমের আসল গন্ডগোলটা কিন্তু আমরা সলভ করতে পারিনি। তাই ভোটের টিপিক্যাল ইস্তেহারের বাইরে বেরিয়ে সমাজটাকে একটু দেখুন। বেশ, সজলবাবুর কাছ থেকে শুরু করি। সজলবাবু, এভাবে দেখতে পারবেন সমাজকে? দেখতে চাইবেন এভাবে যেভাবে অরিত্রটা বলছেন?
দাবি করছেন। অরিত্র খুব ভালো বক্তা, ভালো বলে, কিন্তু বাস্তব আর বলা দুটোর মধ্যে অনেক তফাৎ। হ্যাঁ দেখুন, আমরা রাজনীতির মানুষ নয়, এটাও এক ধরনের রাজনীতি। রাজনীতির মানুষ হলে আপনার কিছু বাধ্যবাধকতা থাকবে, আর বাধ্যবাধকতার বাইরে যেতে হলে আপনি রাজনীতির মানুষ নয় বলে রাজনীতি হবে। এটা ঠিক শুনতে, এটা যেটা অরিত্র বলেছে একদম ঠিক। যদি মুখ্যমন্ত্রীকে চলে যেতে হয় তাহলে আবার ভোট হবে, ভোট হলে মাঝখানে অরাজকতা হাবি যাবে, এসব বিভিন্ন জিনিস থাকে। কিন্তু আপনি আমায় বলুন তো, রাজ্যের দখল যখন একজন মহিলার হাতে থাকে, তখন মহিলাদের আবার রাজ্য দখল করতে বা রাত দখল করতে হয় কেন? রাজ্যের দখল তো একজন মহিলার হাতে আছে, তাহলে মহিলাদের রাত দখল করতে হবে কেন? তার কারণ এই ঘটনাটাই, এই অভয়া, আপনারা চারটে চ্যানেল চারটে নামে ডাকছে, তো এই অভয়ারাই তো শেষ অভয়া নয়। মুখ্যমন্ত্রীকে এখনো জ্ঞান ফিরেছে বলে আপনার মনে হয়? বলছে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। আপনি বলুন তো, গত কয়েকদিন আগে বলেছিলেন আমার পরিবারের একজনের চলে গেছে মনে হচ্ছে, আবার পরে বলছেন যে 10 লাখ টাকা দিয়ে দিতে পারি। কথাটা শুনতে হার্শ হলেও যদি আমি বলি যে আপনার পরিবারের যদি সত্যিই কেউ হতো, তাহলে আপনি বলতে পারতেন 10 লাখ টাকা দিয়ে দিতেই পারি আমি। অতএব দেখুন, আপনাকে যদি মনে করতে হয় যে এই ধরনের ঘটনার পরম্পরা বন্ধ হওয়া দরকার, তাহলে এই মুখ্যমন্ত্রীকে যেতে হবে। এবার যাওয়ার পরে জাতীয় সরকার টাইপের কিছু রাজ্যে করা যাবে কিনা সেটা আমার জানা নেই। সত্যি প্রয়োজন নেই সজল বাবু, তো তার যাওয়ার পরে সাধারণ নিয়ম একটা নির্বাচন হবে। আমি বলছি যাওয়াটা জরুরি, একদম না, এই পাপ যাওয়াটা জরুরি। এক্ষেত্রে যদি অরাজকতাও হয় কিছুদিন, সেই অরাজকতাকেও সহ্য করে নেওয়া উচিত, কিন্তু সরকার নিজে অরাজকতা সৃষ্টি করবে এটা জানতো না হয়। আপনি আমাকে বলুন, আজকে আপনাদের সব চ্যানেলে দেখাচ্ছিলেন কমিশনার বলছেন যে আমাদের ডিটেকটিভ ডিপার্টমেন্ট ব্যর্থ হয়েছে, বুঝতে পারিনি কত লোক আসবে। আরে মেট্রো রেল বুঝতে পারলো, বাস অর্গানাইজেশন বুঝতে পারলো, উবের ওলা বুঝতে পারলো, শুধু আমাদের টুপিওলা পুলিশ বুঝতে পারলো না। আমি বলুন তো, বলছেন উই আর হিউম্যান বিং। নো, ইউ আর নট হিউম্যান বিং, ইউ আর সুপার হিউম্যান। আপনারা আমরা তো তাই বিশ্বাস করি। বুঝতে পারিনি না, ঝুলি থেকে বিড়াল বেরিয়ে গেছে। সজল বাবু কিছুক্ষণ আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন সহানুভূতির সঙ্গে সেদিনকে হামলাবাজদের তারা দেখেছেন। আমি শোনাবো সেটা। আচ্ছা আপনি আমায় বলুন তো, পুলিশ সংযম দেখাবে কেন? পুলিশ সংযম দেখাবে যারা হসপিটাল ভাঙছে, একজন রোগীকে খুন করা আর একটা হসপিটালকে ভাঙা, আপনি বলুন তো কোনটা সবচেয়ে বড় অপরাধ? একটা হসপিটাল যারা ভাঙছে, একটা পুলিশ দেখাতে পারবেন একজন পুলিশও বন্দুক গুছিয়ে তেড়ে গেছে? সারাক্ষণ যতক্ষণ দেখেছেন পুলিশ ইট মারছে, ও ইট মারছে, পুলিশ কিন্তু তাড়া করছে না কাউকে। আপনি আমাকে বুঝিয়ে বলুন সংযম দেখাবে কাদের প্রতি? যদি মহিলারা ওই কাজ করতেন সংযম দেখাতেন, কিন্তু যারা করছে তারা হাফ প্যান্ট পরা, মাথায় টুপি পরা, তাদের প্রতি কিসের সংযম? তাহলে পুলিশের বন্দুকগুলো রাখা কেন? সবেতেই বোঝা যাচ্ছে। আমি নির্মলবাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে নির্মলবাবু দেখুন, আমি আপনাকে শুধু একা না, আমি আমার দর্শকদের জন্য যারা আছেন আপনাদের সবার জন্য কিছু ইঙ্গিত হয়, তো কিছু লক্ষণ হয়, কিছু চিহ্ন হয়। আপনারা এটাকে লক্ষণ, চিহ্ন, ইঙ্গিত কী হিসেবে দেখবেন? দেখুন কলতান, আপনাকেও অনুরোধ করব, কারণ আপনিও দলীয় পত্রপত্রিকায় নিয়মিত লেখালেখি করেন, একেবারে সারাদিনের সাংবাদিক না হলেও করেন, আপনি জানেন কলতান, তাই জিজ্ঞাসা করব। আচ্ছা দেখুন তো, এই বক্তব্যগুলো পরপর যদি রাখি তাহলে এক কথা কি মানে হয়? একটা পুলিশ কমিশনার, একটা ব্যর্থতম পুলিশ কমিশনার, সে আরজিকর হাসপাতালে তাণ্ডব হয়ে যাওয়ার পর, এবং আজকে মুখ্যমন্ত্রীর কথা প্রমাণ হয়ে গেছে যে তার প্রত্যক্ষ প্রশ্রয়ে সহানুভূতিতে তাণ্ডবটা হয়েছে, তাণ্ডবকারীরা থাকতে পেরেছে অতক্ষণ, তারপর এসে স্পটে অন্য আর কিছু না পেয়ে সরাসরি মিডিয়াকে দোষ দিয়েছে। মুখ্যমন্ত্রী আজকেও এই পরিবেশের মধ্যে, এই পরিস্থিতির মধ্যেও তার পুলিশ যখন তার পারমিশনের তোয়াক্কা করে না, তাকে যেখানে সেখানে হাঁটতে দেয়, তারপর সব কিছু শেষ করার পরে মিডিয়াকে টার্গেট করেছে। আর খুব লক্ষ্যজনকভাবে সজলবাবু, শুভঙ্করবাবু, কলতানবাবুরা মন দিয়ে শুনবেন, আজকে যখন আপনাদের বিভিন্ন অ্যাজিটেশন থেকে আপনাদের নিজের দলের কর্মী সমর্থকদেরকে গ্রেফতার করা হচ্ছিল, আটক করা হচ্ছিল, পুলিশ ভ্যানে তোলা হচ্ছিল, তখন মিডিয়া শুধু সামনে গিয়ে ছবিটা করছিল, কাকে কিভাবে তোলা হচ্ছে, মহিলাদের যেভাবে টেনে হিঁচড়ে আজকে নিয়ে যাওয়া হয়েছে, আমরা সেই ছবিটা দেখি, আর তো কিছু বলিনি। তাতে পুলিশ কর্মীরা কী বলছে একটু কান দিয়ে শুনবেন প্লিজ। এটা আসলে প্রস্তুতি চলছে, কিসের প্রস্তুতি দেখুন। What has happened here is because of the media, the wrong media campaign, which has been malicious media campaign, which is going as far as Calcutta Police is concerned. What has Calcutta Police not done? In this case, they have done everything.
সত্য উদ্ঘাটিত হোক, কিন্তু অসত্য ঘটনা নিয়ে কেউ কেউ ফেক ভিডিও তৈরি করে অসত্য সংবাদ দিয়ে মানুষের মনকে উত্তেজিত করে দিচ্ছে, আসল মিথ্যেটাকে সামনে এনে সত্যটাকে লুকিয়ে দেওয়ার জন্য। কি বলছিল পুলিশ কর্মীরা শুনছিলেন? আমাদের কাজটা করতে দিন, মিডিয়ার বন্ধুদের কাছে অনুরোধ। আচ্ছা, ওদের কাজ করতে তো কেউ আটকায়নি, আবহ তৈরি করা চলছে, মিডিয়া পুলিশকে কাজ করতে দিচ্ছে না। দুদিন বাদে ঠিক সন্তুপানের কায়দায় যাতে হাজার হাজার মিডিয়ার কর্মীকে অ্যারেস্ট করা যায়, গ্রেফতার করা যায়, আসলেও তা নিয়ে মামলা দিতে হবে না, সরকারি কাজে বাধা দানের মতো একটা জামিন অযোগ্য ধারা আছে, সেটা দিয়ে দিলেই চলবে। নির্মলাবাবু, আমি আপনার কাছে বলছি, কিসের ইঙ্গিত? জরুরি অবস্থা বলে শুরু করেছিলাম একটাই কারণে, জরুরি অবস্থার সব থেকে বড় লক্ষণগুলোর একটা হচ্ছে কি ঘটে যাচ্ছে সেটা যেন মানুষ জানতে না পারে, আর তার জন্য সবার আগে মিডিয়ার গলায় পা দিতে হয়। প্রস্তুতি শুরু হয়ে গেছে নির্মলবাবু। অনির্বাণবাবু, আমি আপনার এই চ্যানেলে বেশ কিছুদিন বাদে এলাম। প্রথমেই আমি আজ পর্যন্ত কখনো হাত জোড় করিনি, আজকে আমি হাত জোড় করে প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমার কন্যা সমা অভয়াকে আমরা রক্ষা করতে পারিনি, কিন্তু এই প্রতিজ্ঞাও করে যাচ্ছি যে যতদিন আমি সাংবাদিক হিসেবে আমার কলম চলবে, আমি আরও অভয়াদের রক্ষা করার জন্য নিজের প্রাণ পর্যন্ত বিসর্জন দিতে রাজি আছি। এবার আপনি একটা ডিসক্লেমার দিন, আমি কতগুলো কথা বলবো, তাতে পুলিশ আমায় অ্যারেস্ট করতে পারে, মমতা বন্দ্যোপাধ্যায় আমায় অ্যারেস্ট করতে পারে, আপনারা যাতে ফেঁসে না যান সেই সুরক্ষাটা আমি আপনাকে দিয়ে দিচ্ছি। বেশ, ডিসক্লেমার চালু থাকবে, বলুন। প্রথম কথা, যে এই যে আন্দোলনটা আপনি দেখছেন, এই আন্দোলনটা একদম মানুষের আন্দোলন, এবং মানুষের আন্দোলন কেন বলছি, এটা নতুন কোনো কথা নয়। একটা জিনিস মনে রাখবেন, এই আমি প্রথম দেখছি যে তৃণমূল পশ্চিমবঙ্গে একটা নির্বাচনও জেতেনি, জিতেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে আমি মমতা বন্দ্যোপাধ্যায়কে হেরে যেতে দেখছি। তিনি যে ধরনের কথা বলছেন সেগুলো পরাজয়েরই লক্ষণ। এক, দ্বিতীয় কথা হচ্ছে সব থেকে বড়, যে এই যে পরাজয়টা, এই পরাজয়টা উনি মানতে রাজি নন। আজকে উনি এবং ওনার ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায় একটাই কথা বলছে, মরে যাক মরে যাক মরে যাক, হয় ফাঁসিতে মরুক কিংবা গুলি করে মরুক যে অভিযুক্ত, কোনো বিচারের ব্যাপার নেই। এবার বিচার ছেড়ে দিয়ে, এটাও জরুরি অবস্থার লক্ষণ, বিনা বিচারে মারা। হ্যাঁ, শুধু মরে যাক, আর কোনো কথা নেই। তার মানে হচ্ছে সমস্ত কিছু হাফিস হয়ে যায়, মরে গেলেই সব ল্যাটা চুকে গেল। অথচ এই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমি দেখেছি ধনঞ্জয়ের যখন ফাঁসি হয়েছিল সব থেকে বেশি ভোকাল ছিলেন। আজও তো বলছেন ধনঞ্জয়কে খাড়া করছেন, শিকন্ডি খাড়া করছেন, একদম সেই এক জিনিস রিপিট করছেন। আর দ্বিতীয় জিনিসটা, যখন আমি ধানতলা বানতলা নেতাই দেখেছি, প্রত্যেকটা স্টেপে যিনি মুখ্যমন্ত্রী ছিলেন, সে জ্যোতি বসু হোক, নন্দীগ্রামের সময় বুদ্ধদেব বাবু হোক, তিনি প্রতিটা স্টেপে পদত্যাগ দাবি করছেন। এবং আজকে কিন্তু এই নৈতিক দায়িত্বটা নিয়ে উনি নিজেকে সব থেকে পপুলার লিডার বলেন। ওনার লোকেদের কথা ছেড়ে দিন, ওদের লোকেদের কোনো গুরুত্ব আমি দিই না। কয়েকজন আছে যাদেরকে আমি শ্রদ্ধা করি, তার মধ্যে একজন হচ্ছে সুখেন্দু শেখর রায়। আপনি যে পতাকা ছেড়ে রাস্তায় নেমে আসার কথা বলেছেন, উনি পতাকা ছেড়ে রাস্তায় নেমে এসছেন। আমি ওর ব্যাকগ্রাউন্ড জানি। ওর পিতা শ্রী অরবিন্দ ঘোষের সশস্ত্র বিপ্লবীদের সঙ্গে ছিলেন, তাদের ফলোয়ার ছিলেন। ওর রক্তে, হ্যাঁ, ওর রক্তে তৃণমূল করছে, ওর রক্তে তৃণমূল করছে না বলেই নেমে এসছে, এবং সেটাও বলেছে। আপনি পুরোটা জানেন না। আমি সেই মঞ্চে ছিলাম 14ই আগস্ট, পরশুদিন। হ্যাঁ, আমি কোথাও যাই না, আমি যে পত্রিকায় লিখি সেই পত্রিকার অনুষ্ঠান ছাড়া অন্য কোথাও যাই না, আপনার চ্যানেল ছাড়া অন্য কোনো চ্যানেলে মুখ দেখাই না। আবার আমি আপনাকে বলছি, কিন্তু সেদিন আমি গিয়েছিলাম,
কারণ আমার পেছনে ছিল ভারতের পতাকা আর তার পেছনে ছিল দাঁড়িয়ে তার নাম নেতাজি সুভাষচন্দ্র বসু। সুতরাং আমি কাউকে ভয় পাইনি। এইটুকু বুঝেছিলাম যে সুখেন্দু শেখর রায় যে পথটা দেখিয়েছেন সেই পথটা কজন ফলো করবেন জানি না। উনি আমার সামনেই আপনার চ্যানেলকে বলেছে পার্টি আমি 50 বছর ধরে দল করছি, আমি ছেড়ে দিতে বলে আমার কিছু এসে যায় না। এবং আমাকে বলেছিল ওরা জানে না যে আমার ধমনীতে স্বাধীনতা সংগ্রামীর রক্ত বইছে। মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে কি দেবে? 3 বার আমাকে রাজ্যসভার সদস্য করেছে, তার সঙ্গে ধমনীতে স্বাধীনতা সংগ্রামীর রক্ত একসাথে মেশে না। তার মানে আপনি বলছেন নাগরিকরা পথ দেখাচ্ছেন, 2-1 ব্যতিক্রমী রাজনীতিকও ইঙ্গিত দিচ্ছে। আমি আবার বলছি আপনাকে, আমি এরকম মানুষকে শ্রদ্ধা করি, তাই জন্যই আমি গিয়েছিলাম এবং সবার সামনে বলছি, এটা লুকোনোর কোনো ব্যাপার। বেশ, আমি 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 দুটো জিনিস দেখাবো। মুখ্যমন্ত্রী কিছুক্ষণ আগে পতাকাটা ছাড়তে বলুন, পতাকাটা ছেড়েই নামতে হবে। তার কারণ পতাকা থাকলে শত্রু পতাকা আক্রমণ করে, আর পতাকা না থাকলে শত্রু দিশেহারা হয়ে যায়। আজ মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছেন, তার কারণ পতাকাটা অনেক নেই বললেই চলে। যে পতাকাগুলো দেখা যাচ্ছে ওগুলো না দেখা যাওয়াই ভালো, সাংবাদিক হিসেবে আমার অন্তত তাই ধারণা। জার্নালিস্টরা একটা পিরিয়ডে অ্যাক্টিভিস্ট ছিলেন, ইমার্জেন্সি পিরিয়ডের কথা বললেন না, আমি অনেক জার্নালিস্টকে চিনি, তারা প্রত্যেকে আমার সব গুরুর সমান। তাদের কয়েকজন এখনো বেঁচে আছেন, তারাও তখন পতাকা ছেড়েছিলেন। দে অল বিকেম অ্যাক্টিভিস্ট। গান্ধীজি পতাকা ছেড়েছিলেন, সেই পতাকা ছিল জাতীয় পতাকা যখন ইন্ডিয়ান ওপিনিয়ন করতেন। শ্রী অরবিন্দ পতাকা ছেড়েছিলেন কর্মযোগিন এবং বন্দে মাতরম যখন বার করতেন, সেটাও ছিল ভারতবর্ষের পতাকা। কিন্তু প্রশ্নটা হচ্ছে রাজনৈতিক দল যখনই পতাকা নিয়ে আসবে, উল্টো দিকে যে দলটা আছে যারা মোটামুটি, আমি তো বললাম না মমতা বন্দ্যোপাধ্যায়ের নৈতিকভাবে পদত্যাগ করা উচিত, করে বিচারটা চালিয়ে যাওয়া উচিত, এটা আমার একমাত্র ইচ্ছা এবং অনুরোধ ওনার কাছে। উনি আমারও মুখ্যমন্ত্রী, যে আপনি সরে দাঁড়ান যতক্ষণ না বিচারটা শেষ হচ্ছে, তারপরে ফিরে আসুন। সরে দাঁড়ানোর কোনো লক্ষণ নেই, তার কারণ উনি কংগ্রেস থেকে এসছেন, তো কংগ্রেসীদের আমি দেখেছি মলমূত্রটা ত্যাগ করে পদত্যাগটা করতে চায়। এই কারণে আজকে এখানে না কোনো কংগ্রেস, কারণ আমি জরুরি অবস্থার কথা বলে বারবার তারা অস্বস্তিতে পড়বেন, আমি জানি তারা উত্তর দিতে পারবেন না, কথা বলতে পারবেন না। আমি কংগ্রেসকেও ডাকি না, আর তৃণমূল কংগ্রেসকে ডাকার প্রয়োজনই নেই, তার কারণ তারাই এই অলিখিত জরুরি অবস্থাটা চালিয়ে যাচ্ছেন। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আসলে সিদ্ধার্থ শঙ্কর রায় এবং জরুরি অবস্থার অবৈধ রাজনীতির বৈধ রাজনৈতিক উত্তরাধিকার ছাড়া আর কিচ্ছু নন। কিন্তু তিনি এই মুহূর্তে যেটা করছেন, তিনি বললেন একটু আগে, আপনারা শুনেছেন সংবাদ মাধ্যমের সম্পর্কে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ফেক নিউজ। আমি আপনাদের আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের নিজের করা দুটো মন্তব্য শোনাব, দুটো মন্তব্য। আপনারা বিচার করবেন, এটাকে ফেক নিউজ বলবেন, এটাকে গুজব ছড়ানো বলবেন, কি বলবেন। আজকে নয়, সরি মাফ করবেন, একটা গতকালের বক্তব্য, একটা আজকের বক্তব্য। আমি প্রথম গতকালের বক্তব্যটা শোনাই আপনাদেরকে, যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং স্বাস্থ্যমন্ত্রী, তিনি এখন একই সঙ্গে, তিনি সংবাদ মাধ্যমের সামনে দাঁড়িয়ে রাজ্যপালের সঙ্গে দেখা করে বেরিয়ে, রাজভবন থেকে বেরিয়ে তিনি বলছেন, তিনি স্টেটমেন্ট দিচ্ছেন, সরকারি হাসপাতালে চিকিৎসা না পেয়ে ফিরে গিয়ে নাকি রোগী মারা যাচ্ছে, পটাপট রোগী মরে যাচ্ছে, কোনো পরিসংখ্যান দিচ্ছেন না। আই এম সরি টু সে, সাংবাদিক হয়েও বলছি, পদে থাকা একজন মুখ্যমন্ত্রী যখন এরকম পটাপট বলে দেন মানুষ মরে যায়, আর ঝটাঝট কোনো পরিসংখ্যান না দিয়ে সে বলে বেরিয়ে যান, তখন হিটলার আর মুসলিনির মুখটা মনে পড়ে, আর কিচ্ছু মনে করে না, আর কিচ্ছু মনে পড়ে না। কিন্তু আপনারা দেখুন তো আপনাদের কি মনে পড়ছে মমতা বন্দ্যোপাধ্যায় গতকালের মন্তব্য। চিকিৎসকদের যারা এখনো ডিউটিতে জয়েন করেননি, 3 জন অলরেডি মারা গেছেন বিনা চিকিৎসায়, তার মধ্যে একটি বাচ্চাও আছে, একটি প্রেগনেন্ট মহিলাও আছে। অনুগ্রহ করে যে আপনারা দয়া করে মানুষকে পরিষেবা দিন। অনেকে মারা গেছে বিনা ট্রিটমেন্টে, এবং আমার কাছে এক্ষুনি খবর এসছে কয়েকজন পেশেন্ট যারা আছে ওখানে, তারা বলেছে আমরা আমাদের পেশেন্টকে নিয়ে চলে যেতে চাই, কারণ আমরা ট্রিটমেন্ট পাচ্ছি। খারাপ লাগছে আমাদের, আজকে তো প্রায় 6-7 দিন হয়ে গেল, আর কদিন। স্বনির্বন্ধ অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে আমার, সাংবাদিক হিসেবে স্বনির্বন্ধ অনুরোধ, দুঃখজনক মৃত্যু যার বাড়িতেই হয়েছে, প্লিজ নাম ঠিকানাটা দিন, ক্যামেরা নিয়ে পৌঁছে যাব, তাদের আবেদন, তাদের আরতি, তাদের এই বাড়ির শোক, ওটাও দেখাবো, কিন্তু প্লিজ নাম, অ্যাড্রেস,
দয়া করে তুলে দিন আমাদের হাতে, দেখুন পৌঁছে যায় কিনা। চ্যালেঞ্জ ছুটছি আপনাকে রিপাবলিক বাংলার তরফ থেকে, আপনি ঠিকানাটা দিন কারা মারা গেছে, নিশ্চিতভাবে পৌঁছে যাবো। আর না হলে আপনি যা বললেন এটাকে গুজব ছড়ানো বলে কিনা আপনি উত্তর দিন, অথবা আপনার কমিশনার যে ব্যস্ত ছিল 15 জন নেটিজেনকে ডেকে তারা সোশ্যাল মিডিয়ায় কি পোস্ট করেছে এটা নিয়ে জিজ্ঞাসাবাদ করতে, মুখ্যমন্ত্রীকে ডেকে জিজ্ঞাসাবাদের ধক হবে কি এত বড় কথা বলবার জন্য? আরও আছে, এটাকে আপনি কি বলবেন? নির্জলা মিথ্যে, ফেক নিউজ, আমি জানি না। বিলকিস বানুর ঘটনা সম্পর্কে গোটা ভারত লজ্জাবোধ করে, আমিও করি একজন ভারতীয় নাগরিক হিসেবে, কিন্তু তিনি তো বেঁচে আছেন সশরীরে, তিনি মারা গেলেন কবে আজ বলেছেন, শুনুন। বিজেপি বন্ধুরা, বিলকিস বানুদের পরিবারকে হত্যা করেছেন কারা? বিজেপি। উন্নাওতে ঘটনা ঘটিয়েছে কে? হাথরাসে ঘটনা ঘটিয়েছে কে? উন্নাও, হাথরাস, বিলকিস বানুর পরিবার, প্রত্যেকটা জায়গায় উনি বিজেপিকে খুঁজে পেয়েছেন, যেখানে আদালত দোষীদের শাস্তি দিয়েছে এবং যেখানে তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে সেখানে আদালত আবার তাদেরকে জেলে ভরেছে। বললেন না ফেক নিউজ কিনা, গুজব ছড়ানো কিনা। আমি কলতান দাশগুপ্ত আপনার কাছে আসবো। কেন বলছিলাম কলতান বারবার করে কেন জরুরি অবস্থার কথা স্মরণ করাচ্ছি, তার কারণ যারা জরুরি অবস্থার পরে জন্মেছেন তারা জানবেন কি করে কলতান, আমিই যেমন জানি না তো, কিন্তু পড়ে যা জেনেছি, সাংবাদিকদের মুখে তাদের লেখায় যা শুনেছি তার সঙ্গে মিলে যাচ্ছে কলতান। পতাকা ছাড়ার সময় এসছে কিনা? আপনারা ছেড়েছিলেন জরুরি অবস্থার সময়, তাই জিজ্ঞাসা করছি। পতাকা ছাড়া আন্দোলন গত 11 বছরে অনেকগুলো হয়েছে, পতাকা সাথে নিয়ে আন্দোলনও হয়েছে। এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে? যদি আপনার ডিমান্ড এক হয় তাহলে এই দুটোর মধ্যে কোনো কনফ্লিক্ট আছে বলে আমার মনে হয় না। নির্মাল্যবাবু 14 তারিখ সারা রাত জেগেছিলেন পতাকা ছাড়া কোনো একটা জায়গায় দাঁড়িয়ে, যে ইস্যুতে আমি বা আমার মতো আরও অনেকে এসএফআই, ডিওএফআই, আইডওয়ার কমরেডরা পতাকা নিয়ে 14 তারিখ রাতে একই ইস্যুতে পথ জেগেছিলেন। ফলে ইস্যুটা যদি একই থাকে, স্লোগান যদি একই থাকে, দাবি যদি একই থাকে, তাহলে পতাকা ধরে কেউ এলেন কি না ধরে কেউ এলেন সেটা তো এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ বলে আমার মনে হয় না। গুরুত্বপূর্ণ হচ্ছে এজেন্ডাটা, যে এজেন্ডাটা আমরা বারবার সামনে আনতে চাইছি, যে এইটা শুধু একটা আরজি করের ঘটনা নয়, এরকম ঘটনা অজস্র উদাহরণ আছে, আমি ঘটনার উদাহরণ দিতে চাইছি। কিন্তু এই যে মাননীয় প্রিন্সিপাল মহাশয়, তার বিরুদ্ধে কি শুধু এই একটা অভিযোগ যে এই ঘটনাটির ক্ষেত্রে উনি দায়িত্বজ্ঞানহীনতার পরিচয় দিয়েছেন? একেবারে তা নয়। কে বেড পাবে না পাবে থেকে আরম্ভ করে কে হাসপাতাল, কে ফার্স্ট ইয়ারে ভর্তি হবে সেইটার থেকে শুরু করে ইঞ্জেকশনের সিরিঞ্জ বেনামে বেপথে কোন হাসপাতালে চলে যাবে সেইটা দিয়ে পয়সা রোজগার হবে, এই ধরনের প্রচুর অভিযোগ এই কদিন আপনারা জানেন যে ওইখানে আরজিকর হাসপাতালের সামনে আমরা টানা 3 রাত অবস্থান করেছিলাম এই ঝামেলা গণ্ডগোল ইত্যাদি হওয়ার আগে পর্যন্ত। সেই সময় একটার পর একটা ঘটনা ওইখানে রোগীর পরিবারের লোকজন এসে আমাদেরকে বলছেন। এবং আরজিকর হাসপাতালে পুরনো নিউজ ঘাটলে আপনি দেখবেন যে এই ধরনের ডাক্তারি পাঠরতা চিকিৎসক ছাত্রছাত্রীদের এই ধরনের ঘটনা এটা প্রথম নয়, কোভিডের সময় আরেকটা ঘটনা হয়েছিল। ফলে গোটা ঘটনাটাকে আমরা একটা শুধু নির্যাতন এবং তার বাইরে যারা নির্যাতন করলো তারা আরও কি কি অপরাধ করেছে আমরা গোটাটা এক জায়গায় দেখাতে চাইছি। আপনি খানিকক্ষণ আগে বলেছেন কমিশনার ব্যর্থ, আমি বলছি ব্যর্থ ওই আমরা এখানে যারা বসে আছি তাদের সামনে কমিশনার ব্যর্থ, কিন্তু ওনার কাছে ওটা প্রাইস পোস্টিং। কমিশনারের কাছে কামদুনির ঘটনায় যে ভদ্রলোক ছিলেন দায়িত্বে উনি প্রাইস পোস্টিং, এখন কমিশনার। ব্যর্থ হওয়াটা ওনার অ্যাসাইনমেন্ট ছিল। আমরা বলছি ব্যর্থ, মুখ্যমন্ত্রীর কাছে উনি বিরাট সোনার টুকরো, নাহলে সকালে যার রেজিগনেশন না কী সব হলো, বিকেলে তিনি আরেকটা কলেজের অধ্যক্ষ হয়ে গেলেন। এবং এই কলেজে যিনি এসে পৌঁছালেন নতুন অধ্যক্ষ হিসেবে, ওই বারাসাতে হেলথ ইউনিভার্সিটিতে থাকার সময় তার বিরুদ্ধে যে অভিযোগ দুর্নীতি, এই গোটা দুর্নীতির ফ্রেমটাকে যদি এক জায়গায় আনতে আমরা না পারি তাহলে কমিশনার বা অন্যান্য লোকজন এক একটা কথা বলে বেরিয়ে যাবেন। হাসপাতাল ভাঙচুর কথা এই জন্য তো বলছি, মানুষ একটা দাবিতে পথে নেমেছিলেন কিন্তু সে দাবি বদলে গিয়েছে, মানুষ বুঝতে পেরেছেন মাথা না সরালে কোনো দাবি পূরণ হবে না। দাবিটা বদলে একটা দাবিতে এসে থেকেছে মুখ্যমন্ত্রী পদত্যাগ। আমাদের তো দাবিতে তার জন্য মুখ্যমন্ত্রীর পদত্যাগ আমরা চাইছি, কিন্তু মমতা ব্যানার্জি আজকে কার পদত্যাগ চেয়ে মিছিল করেছেন এইটা আমি এখন অবধি সেটা তো পৃথিবীর কেউ জানে না এখনো পর্যন্ত। কিন্তু করতান এখানে আমি জিজ্ঞাসা করছি, নির্মলবাবু হাত তুলছেন, নির্মলবাবু করতান বলছেন বটে পতাকা নিয়ে গেলে অসুবিধা কোথায়, পতাকা নিয়ে যে দাঁড়িয়ে আছে পতাকা ছাড়া যে দাঁড়িয়ে আছে তার দাবিটা যদি এক হয়, আমার মনে হয় কোথাও একটা অসুবিধা আছে নির্মলবাবু। আমি একদম বিরাজনীতির কথা বলছি না সজলবাবু, অসুবিধাটা এইখানে সজলবাবু। অনেকে থাকতে পারে ওই মিছিলে যারা মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় কিন্তু আপনার দলকে ভোট দেয় না, কলতা এমনও থাকতে পারে যারা আপনার দলকে ভোট দেয় না, শুভঙ্করবাবু এমনও মানুষ থাকতে পারেন যারা আপনার দলকে ভোট দেন না কিন্তু মুখ্যমন্ত্রী পদত্যাগ চান এই ঘটনার পরিপ্রেক্ষিতে। নির্মলাবাবু তাদের অসুবিধা হবে কিনা? না, একটা হবে। আমি আপনাকে বলছি, আমি তো একটা কথা কলতনবাবু মিস করে গেলেন। আমি যেটা বলছিলাম, পতাকা থাকলে শত্রু আপনাকে চিহ্নিত করে
এবং আপনার দুর্বলতাগুলো তুলে ধরে, যার জন্য আজকে পতাকা আছে বলেই হাতরাস উন্নয়নের কথা আসছে। আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, হ্যাঁ মমতা, ওই পতাকাটা আছে বলে, এবং মুখ্যমন্ত্রী আজকে যে জিনিসটা করছেন, ওনার যে পুলিশ কমিশনার, আমি একই জিনিস দেখেছি, গুলি চলার পরেও তুষারবাবু আজকে নেই, কিন্তু উনি জ্যোতিবাবুকে মনীষী বলেছিলেন। আমরা সেই নিয়ে অনেক লেখালেখি করেছি। সুতরাং এটা সবসময় হয়ে আছে যে গোদের ওপর বিষ ফোড়া। এখানে গোদটা হচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। বিষ ফোড়া হয়েছে আপনাদের কথায় দুর্বিনীত গোয়েল। বেশ, আমি শুভঙ্কর বাবু আপনার কাছে আসবো, কিন্তু তার আগে আমি শুভঙ্কর বাবু আপনাকে দুটো পোস্ট দেখাবো, বেশি না, ভারাক্রান্ত করবো না, চটপট দুটো পোস্ট দেখাবো। একটা দেবাংশু ভট্টাচার্যের পোস্ট। আমি কেন শুভঙ্কর বাবু এত পরে আসছি আপনার কাছ থেকে, তার কারণ প্রয়োজন আছে এটা দেখানো। অপরাধীদের ফাঁসি নয়, কি চাইছে দেবাংশু ভট্টাচার্য? ফাঁসি অনেক বড় কথা, একটা অঙ্গ প্রত্যঙ্গ ছুরি দিয়ে ঘষে কেটে নেওয়া হোক, তারপরে কি নুন ভরে দেওয়া হোক, তারপরে লঙ্কা ভরে দেওয়া হোক, কবজি থেকে হাত, হাঁটু, পা। যে কোনো মানুষ এই পোস্টটা পড়লে বুঝতে পারবেন পৃথিবীতে আইন আছে, সংবিধান আছে, দণ্ডবিধি আছে, ন্যায় বিচার আছে, নিরপেক্ষ বিচার ব্যবস্থা আছে এবং তদন্ত পুলিশ প্রশাসন আছে। এমন কোনো দেশে এমন বিচার সম্ভব না। এটা দুটো ক্ষেত্রে সম্ভব। অনেক সময় বাস থেকে পকেট মেরে নেমে যাওয়ার সময় পকেট মার বলে চিৎকার করতে যায়, এটা একটা ঘটনা, এটা একটা ইনস্ট্যান্স হতে পারে। আমি দেবাংশু বাবুর ক্ষেত্রে সেটা একদম ভাবতে রাজি নই। ভদ্র ঘরের ভালো ছেলে, করতেই পারে তৃণমূল কংগ্রেস করেন, কিন্তু সেটা না হলে এটা লিখছেন কেন? তাহলে আরেকটা কারণ থাকতে পারে। শুভঙ্কর বাবু, যে কারণে আপনাকে বলছি, পরের কারণটায় আসবো, কিন্তু তার আগে একেবারে সাধারণ ছাত্রছাত্রীদের আবেদন। কি আবেদন করেছেন ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীরা, সেটা কথায় আসবো। ডাক্তারি পড়ুয়া ছাত্রছাত্রীদের আবেদন স্ক্রিনে দিতে বলবো। সর্বস্তরের একটু দেখে নিন শুভঙ্কর বাবু, কলতান আপনারা, সজলবাবু আপনারা, সর্বস্তরের সাধারণ মানুষের কাছে আন্দোলনরত ডাক্তারি পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকদের আবেদন। কি ঘটেছে এবং সেখানে দেখুন পরিষ্কার করে তারা কিন্তু কোনো লুকোছাপা রাখছেন না, স্পষ্ট করে দিয়েছেন প্রতিপক্ষটাকে। গতকাল গভীর রাতে আরজিকর মেডিকেল কলেজের অবস্থান মঞ্চ এমার্জেন্সিতে তাণ্ডব চালায় তৃণমূলের জল্লাদ বাহিনী। তারা কোনো ঢাক গুড় কিচ্ছু রাখেননি। তারা বরঞ্চ বলেছেন এসএফআই, ডিওয়াইএফআইএ সহ বামপন্থী ছাত্র যুবদের লাগাতার আন্দোলন আমাদের আশা জুগিয়েছে অন্ধকার সময়। তারা মুখ্যমন্ত্রীর মতো রামবাম বলেননি, কারা তাদের হাসপাতাল ভেঙেছেন তারা জানেন। শেষ কি বলছেন? মানুষের, সমাজের সর্বস্তরের মানুষের কাছে আবেদন, এই নৃশংসতার বিরুদ্ধে যেখানে যেভাবে পারবেন রাস্তায় নামুন। যারা এই ধরনের নৃশংস ঘটনা ঘটায় এবং যে রাজনৈতিক শক্তি ধর্ষকদের লোকানোর প্রচেষ্টা চালায়, তাদের রাজনৈতিক এবং সামাজিকভাবে কোণঠাসা করা এই সময়ের কর্তব্য। আর তার জন্য শুভঙ্কর বাবু, আপনাকে, সজল বাবুকে, কলতান দাশগুপ্তদেরকে একসঙ্গে হাতে হাত মিলিয়ে নামতেই হবে। যদি এখনও পতাকা, আদর্শ, চিহ্ন এগুলোর জন্য নামতে না পারেন, তাহলে বাংলার মানুষকে এই ধর্ষক রক্ষক সরকারের হাত থেকে মুক্তি দিতে পারবেন না। শুভঙ্কর বাবু, আপনার বক্তব্য। দেখুন, যে ঘটনাটা নিয়ে আমরা আলোচনা করছি সেটা অত্যন্ত দুঃখজনক। আমাদেরই একজন জুনিয়র ডাক্তারি ট্রেনি, তার উপরে যে ঘটনা ঘটেছে, এরকম ঘটনা অত্যন্ত ঘৃণ্য, নৃশংস, নিন্দনীয়। এরকম ঘটনা যাতে আবার না ঘটে, যারা দোষী তারা শাস্তি পায়, এই দাবিতেই আন্দোলন চলছে। ঠিক সারা পশ্চিমবঙ্গে ডাক্তাররা, বিশেষত আরজিকর মেডিকেল কলেজ থেকে শুরু, ডাক্তারি ছাত্ররা যে আন্দোলন গড়ে তুলেছে, সে আন্দোলন এখন কিন্তু শুধু তাদের মধ্যে আর নেই, সারা পশ্চিমবঙ্গে তথা সারা দেশে ডাক্তারদের মধ্যে ছড়িয়ে পড়েছে। সমস্ত জায়গাতে হসপিটালগুলো কিন্তু সে আন্দোলনে ইনভলভড এবং সাধারণ মানুষ হসপিটালের এই যে ডাক্তারদের কর্মবিরতি চলছে এটা সত্ত্বেও কিন্তু এই আন্দোলনের পাশে রয়েছে। ঠিক, তারা জানে যে তারা এতটা হাত বাড়িয়েছেন, এতটা হাত বাড়িয়েছে এবং এই আন্দোলনকে কিন্তু আমরা সমস্ত সময় পাশে থেকে, আমাদের দল এসইউসিআই কমিউনিস্টের পক্ষ থেকে আমরা কিন্তু এই আন্দোলনে আছি শুরু থেকে। সমস্ত হসপিটালগুলোতে সংক্ষেপ বলে বলছি আপনাকে, আমার একটা জিনিস ভালো লেগেছে, আপনাদের দল যখন কালকে কল দিয়েছিল ধর্মঘটে, তখন বলেছিলেন যে সমর্থন করবেন সবাই আসতে পারেন, আপনারা ছুটমার্গ রাখেননি। কিন্তু আমি বলছি এইটুকুও বোধহয় যথেষ্ট নয়, মানুষের কাছে স্পষ্ট করে বলার সময় এসছে। হ্যাঁ, সজল বাবুকে যদি শুভঙ্কর বাবুর সঙ্গে পাশাপাশি দাঁড়িয়ে হাঁটতে হয়, হাঁটবেন এই ধর্ষক রক্ষক সরকারকে সরানোর জন্য। তারপর আপনারা বুঝে নেবেন, নির্বাচনে তো আপনারা লড়বেন, আলাদা প্রার্থী দেবেন, আলাদা চিহ্ন নেবেন, লড়বেন, তখন ঠিক করবেন কে শাসন করবেন। আপাতত কে শাসন করবে না সেটা ঠিক করে দিন না প্লিজ, শুভঙ্কর বাবু প্লিজ। আমরা চাইছি যে এই ইস্যুটা নিয়ে যে আন্দোলনটা আমরা শুরু করেছি বলা ঠিক হবে না, শুরু করেছে যে ডাক্তারি ছাত্র পড়ুয়ারা যে আন্দোলন শুরু করেছে, যে আন্দোলনটা এখন গণ আন্দোলনের স্তরে গেছে,
সমস্ত রাজ্যের মানুষ সে আন্দোলনে ইনভলভ হয়ে আছে। আমরা সে আন্দোলনকে সর্বতভাবে সাহায্য করতে চাই। সে আন্দোলন যেন আরও রাজনৈতিক রং ভুলে রাজনৈতিক রং থাকবেই। আমরা যারা রাজনীতি করি আমাদের দলীয় একটা থাকবেই। আমরা তো সমর্থন করবো আন্দোলনের রং ভুলে, আমরা আন্দোলনটাকে পাশ থেকে সমর্থন করব, আমরা আন্দোলনকে পরামর্শ দেব, আমরা আন্দোলনকে যদি ভুল পথে যায় সেটা ডিরেকশন দেব, এবং আন্দোলন যাতে দমিয়ে দিতে না পারে, ভেঙে দিতে না পারে, যে চেষ্টা হচ্ছে আন্দোলন ভাঙার সেটাকে যেন আমরা রক্ষা করতে পারি, যাতে আন্দোলনটা থামিয়ে দিতে না পারে, এটা আমাদের কর্তব্য। সন্টু বাবু, আমি বলছি দেখুন, আজ থেকে 150 বছর আগে এই বাংলায় ভারতবর্ষের নাগরিক সমাজের আন্দোলনের মুখ হিসেবে উঠে এসেছিল রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাপিল করেছিলেন গান্ধীজিকে, আপনি সব দল মত নির্বিশেষে একটা সিভিল সোসাইটির আন্দোলন, যেটা সিভিল সোসাইটির আন্দোলনের ইতিহাসে রবীন্দ্রনাথ ঠাকুরের নাম উজ্জ্বল নক্ষত্রের মতো চকচক করে। তিনি বলেছিলেন এটা যদি করতে পারেন সিভিল আন্দোলন, পতাকাহীন আন্দোলন, তাহলে হবে ব্রিটিশ শাসকের ক্ষেত্রে মোক্ষম অস্ত্র। আমি বলছি পতাকাহীন সিভিল আন্দোলন গড়ে তুলে এই মাৎস্যন্যায়ের যুগটাকে আগে বন্ধ করুন। যে মাৎস্যন্যায়ে এই মুখ্যমন্ত্রী গ্যাস পিন স্টেট করেছে মুখ্যমন্ত্রী মহিলাদের জন্য, যে মুখ্যমন্ত্রী এই রাজ্যটাকে গ্রেভিয়ার্ডে পরিণত করেছে, যে মুখ্যমন্ত্রী এই সিটি অফ জয়কে সিটি অফ ভয়ে পরিণত করেছে, তাকে তাড়ান। আগে দেখবেন না কে কতটা মাইলেজ পেলেন, কে কতটা ভোট ব্যাংকে মানুষের মন পেলে। আমি বলছি আগে এই মাৎস্যন্যায়কে ত্যাগ করুন, এই মুখ্যমন্ত্রীকে তাড়ান। যে মুখ্যমন্ত্রী মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারেন না, যে মুখ্যমন্ত্রী মহিলাদের সম্ভ্রমের চাইতে তার এই যে এআইডিআই, এই যে বিভিন্ন ধরনের কুৎসা রটানোকে প্রেফারেন্স দেন, আগে তাকে তাড়ান, তাকে তাড়ান। 10 সেকেন্ডে প্লিজ। আমি একদম বলি, পতাকা নিয়ে আর পতাকা ছাড়া কিচ্ছু যায় আসে না, মানসিকতাটা হওয়া উচিত একে তাড়াও। আমি বলি দেবাংশুর যে পোস্ট, সেটা দেবাংশুর এবং তার দলের মানসিকতা। আমি দুর্ভাগ্য, এটা খারাপ লাগছে, আজকে সিবিআই হওয়ার পেছনেও ভারতীয় জনতা পার্টির অবদান আছে। পার্টিকুলার কোনো একটা গোষ্ঠীকেও যদি কেউ বলে যে তারা আন্দোলন করছে আর বাকিরা আন্দোলন করছে না, এটা হওয়াটা দুর্ভাগ্যজনক। না, ওদের যে ডাক্তারদের আবেদন সেখানে স্পেসিফিক কোনো সংগঠনের নাম আছে, এটা বোধহয় দুর্ভাগ্যজনক। এটা করা উচিত ছিল না, সমস্ত রাজনৈতিক দলকে করা উচিত ছিল। যাক, এগুলো এখন বলার বিষয় না। আমার যেটা বলার বক্তব্য হচ্ছে যে আগেকে তাড়াতে হবে, কথা ঠিক, এবং সেক্ষেত্রে পতাকা রইলো কি না রইলো তাতে কি গেল। থ্যাংক ইউ। মানসিকতার পরিবর্তন। আপনি এই কথাটা বললেন যে পতাকা রইলো কি না রইলে তাতে কি রইলো, আগে তাড়াতে হবে, এটা ঠিক। এবং আপনাদের কাছে যে প্রশ্ন রেখেছিলাম ঠিক এভাবেই প্রশ্ন রেখেছিলাম, এই বাংলায় কি মমতা বিরোধী মহাজোট প্রয়োজন? সাধারণ মানুষ কি মনে করছেন, মমতা বিরোধী মহাজোট চাই বাংলায়? জিজ্ঞাসা করেছিলাম। ফেসবুকে 91% মনে করছেন হ্যাঁ, না মনে করছেন 9%। অনির্বাণের অগ্নিবাণে প্রশ্ন ছিল মমতা বিরোধী মহাজোট চাই বাংলায়। এক্স হ্যান্ডেলে দর্শকরা কি রায় দিলেন সোশ্যাল মিডিয়ায়, যে সোশ্যাল মিডিয়া নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় প্রবল রাগ রয়েছে, তার কারণ এখানে নাকি খালি ফেক নিউজ ছড়ানো হয়। 90% হ্যাঁ বলেছেন, 10% না বলেছেন এক্স হ্যান্ডেলে। মমতা বিরোধী মহাজোট চাই বাংলায় ইউটিউবের পরিসংখ্যান ফেক নিউজ কিনা তদন্ত করে নেবেন। 1 ঘন্টায় 35,000 মানুষ রায় দিয়েছেন, তার মধ্যে 91%, 1 ঘন্টায় 35,000, তার মধ্যে 91% মনে করছেন চাই, না মনে করছেন 9%। আবারও বলছি, হাত জোর করে বাংলার সব রাজনৈতিক দলের কাছে, তৃণমূল ছাড়া বাকি সব রাজনৈতিক দলের কাছে হাত জোর করে আবেদন, বাংলার সাধারণ নাগরিকদের পক্ষ থেকে, এক কন্যার পিতা হিসেবে, বাড়িতে মা আছে, বউ আছে, এমন একজন নাগরিক হিসেবে আপনাদের পক্ষ থেকে আবেদন করছি বাংলার সব তৃণমূল বিরোধী রাজনৈতিক দলের কাছে, মহাজোট করে যদি এই শাসকের অবসান ঘটাতে না পারেন, তাহলে বাংলার মেয়েদের ইজ্জত আর বাংলার মানুষের প্রাণের কোনো গ্যারেন্টি নেই। পতাকার মান না মানুষের প্রাণ, কোনটা আপনাদের কাছে দামি, বেছে নেওয়ার সময় এসছে আপনাদের। অনির্বাণের অগ্নিবাণ এখানে শেষ করছি, সঙ্গে থাকুন রিপাবলিক বাংলায়।